হাই স্টুডেন্টস, আমরা আয়তঘন চ্যাপ্টারটা এর আগের দিন বুঝেছিলাম এর আগের ভিডিওটাতে, এবং এখন আমরা ওই চ্যাপ্টারেরই অঙ্কগুলো করব পরপর। 67 পেজের আয়তঘন চ্যাপ্টারটা তোমরা বের করো। আচ্ছা, প্রথম প্রশ্নটা বলেছে, দেখো কি আমরা মানে পরপর প্রশ্নগুলো সলভ করব, এবং কোথাও যদি কোনো অসুবিধা হয়, আমি তো ডিরেক্টলি তোমাদের সাথে কথা বলতে পারছি না, তোমরা কমেন্টস বক্সে জানাবে। হ্যাঁ, আর ভিডিওটা আপলোড করলে অবশ্যই তোমরা তার ব্যাক করে করে তোমরা দেখে নিতে পারবে। আমি ধীরে ধীরে বলবো, অসুবিধা নেই, তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো প্রথম প্রশ্নটা বলেছে যে আমরা পরিবেশের 4টে আয়তঘনাকার ও 4টি ঘনকাকার বস্তুর নাম লিখি। আচ্ছা, আয়তঘনাকার বস্তু 1 নম্বর প্রশ্ন, কোষে দেখি, একটু স্পিডে করাবো, হ্যাঁ, কারণ অনেক অঙ্ক আছে। এটা হচ্ছে 4 ঘনাকাকার বস্তু, সরি আয়তঘনাকার ফার্স্টে। কি হবে 1 নম্বর? ইট। সমকোণী চৌকল কি? ঘরবাড়ি, অবশ্যই ঘরবাড়ি হবে। তুমি আমার থেকে ভালো জানো এগুলো কি কি হবে। কাঠের বাক্স হবে, শুধু কাঠের বাক্স কেন, এমনি নর্মাল বাক্স হবে। 4 নম্বর কি হবে? যে কোনো একটা কিছু, যা খুশি। ক্রিকেট ব্যাট হবে, ক্রিকেট ব্যাট সবসময় আয়তকার হয় কি? যাই হোক, বই বলি, এটা বই বললাম, বই। এরকমভাবেই ঘনাকাকার বস্তু, ঘনাকাকার বস্তু কি কি আগেগুলো চিনবো না। ঘনাকাকার বস্তু, ঘনাকার, ঘন, ঘনকাকার বস্তু। আমি এটাকে আলাদাভাবে লিখছি, ঘনক আকার বস্তু। এইবার লিখলে অসুবিধা হবে না, ঘনক আকার হয়ে যাচ্ছে। যাই হোক, আচ্ছা, ঘনক আকার বস্তু কি? 1 নম্বর লুডোর ছক্কা। 2 নম্বর কি হবে? এক্ষেত্রেও তাই হবে, এই বাড়িঘরও এরকম বানানো যেতে পারে, হ্যাঁ হতেই পারে, ঘর বাড়ি হতে পারে এরকম, চৌবাচ্চা হতে পারে এরকম। আর আমাদের অঙ্ক করতে গেলে এরকম আমাদের আমরা দেখতে পাবো। 4 নম্বর কি হতে পারে? কাঠের বাক্স এরকম হতেই পারে, পেন্সিল বাক্সও বলতে পারি, বলতেই পারি না, পেন্সিল বাক্সটা ওরকম হয় না, কাঠের বাক্স। ওকে, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন তোমরা বাড়িতে করবে। 2 নম্বর প্রশ্নটা আমি যখন বোঝানোর সময় বুঝিয়েছিলাম, ওটা তোমরা ভালো পারবে। 3-এর অঙ্কটায় আসি। 3-এর অঙ্কটা কি বলেছে দেখো। 3-এর অঙ্কটা বলেছে যে, আমি এখানে প্রশ্নটা তোমাদের স্ক্রিনে হয়তো দেখাতে পারছি না, বাট তোমরা প্রত্যেকে বইটা কিন্তু সামনে রাখবে, আমি পরপর অঙ্কটা করাবো। হ্যাঁ, তোমরা বই সাথে মিলিয়ে মিলিয়ে দেখবে যে একদম মিলে যাচ্ছে, ঠিক আছে? আর প্রশ্নটা যতটা সম্ভব এখানে লেখার চেষ্টা করো। 3-এর অঙ্ক বলেছে, একটি সমকোণী চৌকোলের ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে এত 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 মিটার হলে ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হিসাব করি। আচ্ছা, অ্যাকচুয়ালি ওরা দিয়ে দিয়েছে দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য বলে দিয়েছে, দৈর্ঘ্য কত, প্রস্থ কত সেটাও বলে দিয়েছে, উচ্চতা কত সেটাও বলে দিয়েছে। কত কত সেটা আমরা আগে লিখে ফেলি। দৈর্ঘ্য হচ্ছে কত? 5 মিটার। প্রস্থ কত? 4 মিটার। আর উচ্চতা কত? 3 মিটার। তো আমাকে বলেছে যে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে, তার মানে আমার কাছে চেয়েছে কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য চেয়েছে। প্রথম প্রশ্নটা বুঝিয়ে দিলাম, ফার্স্টে প্রশ্ন বুঝতে হবে, তারপরে করতে হবে। তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে? খুবই সহজ। তাহলে ওই ঘরে রাখা, ওই ঘরে রাখা সবচেয়ে লম্বা দণ্ড,
খণ্ডের দৈর্ঘ্য, এটা মানে কি বলো, কর্ণের দৈর্ঘ্য। এটা কি হবে, √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, ফর্মুলাটা আমি লিখি, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার ইকুয়াল টু √, দৈর্ঘ্য মানে কত 5 স্কয়ার, উচ্চতা প্রস্থ মানে হচ্ছে 4 স্কয়ার, উচ্চতা মানে হচ্ছে 3 স্কয়ার। তাহলে এখানে কি হবে, একক কি হবে, একক হবে মিটার। তাহলে √, কত 25 যোগ 16 যোগ 9, অর্থাৎ ইকুয়াল টু √, কত 50, অর্থাৎ 50 মানে লেখা যায় 2 × 5 × 5, অর্থাৎ 5, দুটো 5 এর জন্য একটা 5 বাইরে আসবে, √2 মিটার। ওকে, 3 অঙ্কটা এইভাবে হবে, এটা হলো অ্যান্সার। ওকে, নেক্সট আমরা চলে যাব 4 অঙ্কে। বলছে একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার হলে ঘনকটির আয়তন কত? আচ্ছা, দিয়ে দিয়েছে কি দেখো, 4 ঘনকের একটি তলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, ঘনকের একটি তলের ক্ষেত্রফল কত, একটি তলের ক্ষেত্রফল কত দিয়ে দিয়েছে 64 মিটার স্কয়ার বা বর্গমিটার। চেয়েছে কি আয়তন, জাস্ট এটা দিয়ে দিয়েছে আর তোমার কাছে আয়তন চেয়েছে, আয়তন কত, খুব সহজ, ঘনকের একটি তলের ক্ষেত্রফল থেকে আমরা বাহু পেয়ে যাব, ক্ষেত্রফলকে যদি রুট করি, বাহু পেয়ে গেলে আয়তন, বাহুকে কিউব করে দেবো, তাহলেই হয়ে যাবে। তাহলে ঘনকের একটি তলের ক্ষেত্রফল মানে কত বলো, বাহু স্কয়ার 64, তাহলে বাহু ইকুয়াল টু কত, √64, তাহলে বাহু ইকুয়াল টু তাহলে 8 মিটার। ওকে, তাহলে আয়তন কত হবে, সুতরাং ঘনকের আয়তন কত হবে, ঘনকের আয়তন হবে বাহু কিউব ঘনমিটার, বাহু মিটার যেহেতু আমরা জানি, বাহু কিউব মানে কত 8 কিউব ঘনমিটার, 8 কিউব মানে 512 ঘনমিটার। শর্ট 4 অঙ্কটার পরে 5, 6 বাড়িতে করবে, 7 অঙ্কটা আসি 5, 6 বাড়িতে। তাহলে আমি বাড়ির কাজ কি দিয়েছি, HW আমরা দিয়েছি, HW দিয়েছি কোনটা 2-এরটা, তারপরে HW দিয়েছি 5-এরটা 6-এরটা 5, 6, ওকে মাথায় থাকবে HW গুলো। সাতের অঙ্কটা করবো, 7 বলছে একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্য 60 সেন্টিমিটার, একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, একটি ঘনকের বলছে একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 সেন্টিমিটার হলে ঘনকটির ঘনফল কত? একটা ঘনক এর ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি, কতগুলো ধার আছে একটা ঘনকের আমরা জানি, কতগুলো
একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, দশটা, 11টা, 12টা, 12টা ধার আছে। তো এর আয়তন চেয়েছে, ঘনকের ধারগুলির সমষ্টি, ঘনকের ধারগুলির সমষ্টি কত বলে দিয়েছে? ঘনকের ধারগুলির সমষ্টি হচ্ছে 60 সেন্টিমিটার, 60 সেন্টিমিটার। আমার কাছে কি চেয়েছে? আয়তন চেয়েছে, ঘনকের আয়তন কত, এইটা আমার কাছে। বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে কিন্তু আয়তন চাচ্ছে, তাই না? বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে কি চাইছে? আয়তন চাইছে। তো দেখো, তাহলে ঘনকের কতগুলো ধার আছে বা বাহু আছে? 12টা। তাহলে আমি লিখতে পারি যে 12 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, তো 60 সেমি। তাহলে সুতরাং একটি বাহুর দৈর্ঘ্য 60 বাই কি হবে? গুণ আছে 12, এখানে ভাগ হয়ে যাবে, সেন্টিমিটার। 5 12 60, 5 সেন্টিমিটার। একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম 5 সেন্টিমিটার। বাহু পেয়ে গেছি, তাহলে তো ঘনফল বা আয়তন বের করতে কোনো অসুবিধা নেই। তাহলে ঘনকের আয়তন, এগুলো জলের মতো সোজা অঙ্ক। ঘনকের ঘনফলই লিখবে, আয়তন লেখার দরকার নেই, ওরা যেটা প্রশ্ন বলে দেবে। কত হবে? বাহু কিউব, এটা হবে ঘন সেমি বা সেমি কিউব লিখতে পারি, মানে 5-এর কিউব, ঘন সেমি। 5-এর কিউব মানে কত? 125, অবশ্যই ঘন সেমি। গেল 7-এরটা। এবার আসছি 8-9 বাড়িতে করবো, 10-এর অঙ্কে আসছে। আট নয় বাড়িতে এদিকে 2 5 6, ওকে। 10-এর অঙ্কটা দেখো, 10-এর অঙ্কটাতে একটা স্টার মেরে রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু 10-এর অঙ্কটা। 10-এর অঙ্কটা ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক। 10-এর অঙ্কটা বলছে যে একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কি হবে? তার মানে প্রশ্নটা বোঝাই, যদি তোমাকে প্রশ্নে বলেছে যদি এটা একটা ঘনক হয়, আগে একটা ঘনক আঁকো। ভীষণ ইন্টারেস্টিং। এটা একটা ঘনক, এই ঘনকের এই বোর্ডে না পেনটা সরছে না ঠিক করে, খাতায় ভালো হয়, যাই হোক। এটা একটা ঘনক, বলছে এর প্রতিটা বাহুকে 50% কমানো। এই বাহুটাকে 50% কমালাম, তো এই বাহুটাকে কমালাম, এই বাহুটাকে কমালাম, তো এই বাহুটাকে কমালাম, এই বাহুটাকে কমালাম, তো এই বাহুটাকে কমালাম। তো এইরকমভাবে যদি আমি আর একটা ঘনক বানাই, এইভাবে যদি আর একটা ঘনক হয়, তাহলে এই যে বড় ঘনক এবং এই ছোট ঘনক, এই দুটো ঘনকের আয়তনের অনুপাত চেয়েছে। তো সেই আয়তন অনুপাতটা তাহলে আমরা কি করে বের করব? আচ্ছা, আমি ধরে নিই মেন যে ঘনক, বড় ঘনক, সেই ঘনকের বাহুর দৈর্ঘ্য আমি এক্স ধরে নিই। তাহলে বাহুর দৈর্ঘ্য এক্স মানে প্রত্যেকটা বাহুর প্রতিটা এর দৈর্ঘ্য এক্স, ওকে।
তাহলে লিখি ধরি, একটু বড় বড় করে লিখছি যেন বুঝতে পারে সবাই। ধরি ঘনকের বাহু দৈর্ঘ্য এক্স, এখানে কোনো একক দেয়নি তাই একক আমি এককই লিখলাম। তাহলে আয়তন বা ঘনফল, ঘনফল কি হবে? এক্স কিউব ঘন একক, এটা হলো। আর পরিবর্তিত ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে? খুব সোজা অঙ্কগুলো। পরিবর্তিত ঘনকের বাহু কত হবে? আচ্ছা, কমেছে, হ্রাস পেয়েছে না, 50% কমানো হয়েছে, মেন থেকে সেটা বিয়োগ হবে। আর কার উপরে কমানো হয়েছে? এই মূল যে ঘনক, সেই ঘনকেরই বাহুর উপরে কমানো হয়েছে। তো এই মূল ঘনকের বাহুর ওপর 50% কমানো হয়েছে, মূল ঘনকের বাহুর ওপর, ঘনকের, তাহলে এই ঘনকের বাহুর ওপর, এই বাহুটার ওপরে, তাই এর সাথে গুণ হবে 50%। কেন গুণ হলো? কারণ এই বাহুর ওপর, বাহুর কমানো হয়েছে, এই বাহুর ওপর 50% কমানো হয়েছে। ওকে, তাহলে এক্স মাইনাস এক্স গুণ, এখানে এটা কেটে গেল, এটা 2 হলো, অর্থাৎ এক্স বাই 2 একবার লিখে দিই। তাহলে এখানে অ্যাকচুয়ালি হবে এক্স বাই 2 একক। ওকে, তাহলে বাহু যদি পেয়ে যাই, তাহলে আমি এখান থেকে ঘনফল পেয়ে যাব। সুতরাং পরিবর্তিত ঘনকের ঘনকের ঘনফল কত হবে? এক্স বাই 2 তার হোল কিউব ঘন। তাহলে এখানে কি হবে? এক্স কিউব বাই 8। ঠিক আছে, তাহলে এবার এই দুটোকে অনুপাত করে দেবো, তাহলেই হয়ে যাবে। এটাই তো চেয়েছে, এদের অনুপাত চেয়েছে। তাহলে আমরা লিখবো কি? সুতরাং ঘনকের লিখব মূল ঘনকের আয়তন বাই পরিবর্তিত ঘনকের আয়তন কি হবে? ইকুয়াল টু মূল ঘনকের আয়তন বাই পরিবর্তিত ঘনকের আয়তন। কি হবে? মূল ঘনকের আয়তন কত? এক্স কিউব, আর পরিবর্তিত ঘনকের আয়তন কত? এক্স কিউব বাই 8। ক্যালকুলেশন করো, এক্স কিউব, আর এটা হবে কি বলে 8 বাই এক্স কিউব। তাহলে কেটে গেল এক্স কিউব, এটা হবে 8 বাই 1 মানে 8:1। এটাই হবে অ্যান্সার। ক্লিয়ার? প্রত্যেকে আশা করি বুঝতে পারবে, ভীষণ সোজা অঙ্ক। 11-12 বাড়িতে করবে, 11-12 বাড়িতে করবে, 13 নম্বর অঙ্কে আসবে। প্রবলেম নাম্বার 13। প্রচুর প্রবলেম আছে, তোমাদের কিন্তু বাড়িতে করতেই হবে। 13-এর প্রবলেমটাতে 5 স্টার মারো, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ফর মাধ্যমিক এক্সামের জন্য। মাধ্যমিক এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। বলছে একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য 1 সেমি, বেধ 1 মিলিমিটার। ওকে, প্লেটটির ওজন 4725 গ্রাম। যদি 1 ঘন সেমি পিতলের ওজন এত গ্রাম হয়, তাহলে এক্স এর মান কত হবে? হিসাব করে লিখি। প্রশ্নটা বলছে কি, আমাকে এক্স এর মান চেয়েছে। আমাদের প্রশ্নে যেটা চেয়েছে সেটা হচ্ছে যে এক্স এর মান বের করতে হবে আমাদেরকে। ওকে, তো একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেট আছে, একটা বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেট আছে, যার দৈর্ঘ্য কত? 1 সেন্টিমিটার। বেধ মানে পুরুত্ব, মানে এটা আঁকি কি করে, এটা কি
থ্রি ডাইমেনশনাল জিনিস তো, হ্যাঁ এইরকম। ওকে, এটা এক্স, এটাও এক্স, পিতলের প্লেট আছে। আর এইটা হচ্ছে বেদ, বেদ মানে কতটা পুরুত্ব। হ্যাঁ, এটা পিতলের প্লেট আছে। তো গরম লাগছে, যাই হোক। তো বর্গাকার প্লেটের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, বেদ দিয়ে দিয়েছে। আমরা কিন্তু এই অঙ্কে কিন্তু তোমাদেরকে একটু কনফিউজ করেছে, মাথা ঠান্ডা রাখবে। অঙ্ক যখনই করবে সমস্ত দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যাই দিক, যা যেমন যে এককে দিক না কেন, সেগুলোকে যে কোনো একটা সুবিধাজনক এককে ট্রান্সফার করবে। হ্যাঁ, কঠিনতম এককে নয়, সুবিধাজনক এককে, মানে এমন একটা এককে নিয়ে যেও না যেটা যে এককে নিয়ে গিয়ে তোমার ক্যালকুলেশন কঠিন হয়, সেটা নয়। যে সে এককে নিয়ে যাবে যেখানে গিয়ে তোমার ক্যালকুলেশনটা অনেক 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 সহজ হবে। ঠিক আছে, তো বর্গাকার প্লেটের দৈর্ঘ্য কত দেখো। বর্গাকার কি কি দিয়ে দিয়েছে প্রশ্নটা বোঝাচ্ছে। বর্গাকার প্লেটের দৈর্ঘ্য কত, বর্গাকার প্লেটের দৈর্ঘ্য 1 সেন্টিমিটার। ওকে, বেদ কত, এটাও ওরা দিয়ে দিয়েছে, গিভেন কন্ডিশন, মানে এই জিনিসগুলো ওরা দিয়ে দিয়েছে, প্রদত্ত তথ্য 1 মিলিমিটার। আচ্ছা, 1 মিলি, মিলি সব শেষে তো, মিলির আগে সেন্টি আছে, তাহলে তার আগেরটাই নিয়ে আসি, সেন্টিতে নিয়ে এসে করবো, তাহলে 10 দিয়ে ভাগ করবো। মাধ্যমিকের স্টুডেন্ট আশা করি জানে সবাই। প্লেটের ওজন, আচ্ছা দেখো, এই যে প্লেটটা, যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এর বেদ জানি, দৈর্ঘ্য জানি, প্রস্থ জানি, তাহলে তো আয়তন বের করতে পারবো। আচ্ছা, বেশ ভালো কথা। এবং ওরা আবার প্লেটের ওজনও দিয়ে দিয়েছে অঙ্কে, ওজন দিয়ে দিয়েছে, বইয়ে তোমরা দেখতে পাচ্ছ। এবার ওরা চেয়েছে এক্স এর মান। হ্যাঁ, কখন বলছে, যখন 1 ঘনসেমি পিতলের ওজন 8.4 গ্রাম হবে, তখন এক্স এর মান কত। তো প্রত্যেকে বইয়ের প্রশ্নটা বারবার করে পড়বে। সুতরাং প্লেটের আয়তন, প্লেটের আয়তন কি হবে, যে প্লেটের ছবি, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম অফ দিস চ্যাপ্টার। ওকে, এই চ্যাপ্টারের সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্কের মধ্যে এটিও একটি। প্লেটের আয়তন আসবেই মাধ্যমিকে, গ্যারান্টি। কি হবে, এক্স গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থটাও তো দৈর্ঘ্য, গুণ বেদ হচ্ছে 1/10। কি হবে, অবশ্যই একক কি হবে, সেমি কিউব, জায়গা কম তাই ঘন সেমি লিখতে পারলাম না, কি কথা। বা এটাকে লেখা যায় x²/10 সেমি কিউব। তাহলে 1 ঘন সেমি পেতলের ওজন কত, ওরা দিয়ে দিয়েছে না 1 ঘন সেমি। তাহলে 1 ঘন সেমি পিতলের ওজন কত, 1 ঘন সেমি পিতলের ওজন 8.4 গ্রাম, ওরা দিয়ে দিয়েছে। তাহলে এই, এবার আমার কাছে যে প্লেটটা আছে তার তার আয়তনটা কত, x²/10, x²/10 ঘন সেমি পিতলের ওজন কত, এটাকে দিয়ে এটা গুণ করে দাও, ওইটিক নিও, 8.4 ইন্টু x²/10 গ্রাম। এবার এইটা যে এই যে প্লেটের ওজন, এইটা আমরা বের করলাম, এই ওজনটা আমরা বের করলাম, এবং এই প্লেটের ওজনই আবার ওরাও দিয়ে দিয়েছে। তাহলে আমরা বের করেছি যে ওজনটা, আর ওরা যে দিয়ে দিয়েছে যে ওজনটা, সেই ওজনটা তো একই বস্তুর ওজন, পিতলের প্লেটের ওজন। তাহলে শর্তানুযায়ী আমাদের বের করার যে ওজনটা, সেটা ওদের গিভেন কন্ডিশন তার সাথে সমান হবে। তাহলে এখানে আমরা একটা শর্ত তৈরি করতে পারি, শর্ত মানে সমীকরণ বানাবো। এটা খুব প্রচুর স্টুডেন্ট দেখা যায় মাধ্যমিকে যারা সমীকরণ সমাধান করতে পারে না, হ্যাঁ, কিছু না শিখে উঠে পড়েছে, কি করবে। দেখো, তাদের জন্য আমি স্টেপ বাই স্টেপ ধরে ধরে করছি। 8.4 ইন্টু x²/10, 8.4 ইন্টু x²/10 ইজ ইকুয়াল টু 4725, 4725।
এখানে এবার ক্যালকুলেশন করলে আমার থেকে ভালো তুমি করতে পারবে। বা কী করবো, 8.4কে এখানে 8.4 পয়েন্ট তুলে দাও, নিচে 10, এখানে বা দিয়ে যেতে হয়। অনেক স্টুডেন্ট আছে যারা জানো না, মাধ্যমিকে পড়ো, তবু যারা শেখনি তাদের জন্য বলছি। আর এবার এক্স স্কোয়ারটাকে পাশে রাখো আর ওগুলোকে সব পাশে করে দাও। 4725 ইন্টু 10/84 ইন্টু 10, ওকে, কাটাকাটি করো, ছবিটা উঠে যাচ্ছে। এখানে কাটাকাটি করতে হবে, কাটাকাটি করে ক্যালকুলেশন করবে, কাটাকাটি করে দেখবে আসবে 225। এখানে নিজে ক্যালকুলেশন কাটাকাটি করবে বাড়িতে, খুব সোজা। দেখুন আমি কাটি, 2 দিয়ে হচ্ছে 42, এটাকে 2 দিয়ে কাটলে কত হবে 5, আচ্ছা এটাকে 2 দিয়ে কাটলে কত হবে 21, এটাকে 2 দিয়ে কাটলে হবে 5। আচ্ছা এবার 21কে এটা দিয়ে যদি এটাকে 3 দিয়ে কাটো, 3 7 21, 3 দিয়ে যাবে এটা, 3 একে 3, 3 5, হ্যাঁ 3 একে 3, 3 এ কালি করছে না, 3 একে 3 কালি, 3 একে 3 1 7, 3 5 15, 2 2, 3 7 21, আর 3 5 15, হ্যাঁ 3 দিয়ে গেছে। আর 7 দিয়ে চলো, 7 দিয়ে করলে দেখবে এটা 225 হচ্ছে। আফটার অল এখানে আসবে 225 গুণ 5 গুণ 5, ওকে, আর এক্স স্কোয়ার। আচ্ছা তাহলে এটাকে এক্স ইকুয়াল টু রুট ওভার অফ 225, 225কে কী লেখা যায় 15 গুণ 15, 15 স্কোয়ার, আর এখানে 5 গুণ 5, তাহলে কী হবে, দুটো 15-এর জন্য একটা 15 বাইরে আসবে, আর দুটো 5-এর জন্য একটা 5 বাইরে আসবে, তাহলে কী হবে, এটাকে গুণ করে দাও, তাহলে এক্সের মান পেয়ে গেলাম। এক্সের মান কত হলো 75। তাহলে এরকমভাবে লিখবে যে এক্সের মান 75 অ্যান্সার, এটাকে লাস্টেই লিখবে, এখানে অ্যান্সার লিখবে না, এটা সমীকরণ, ঠিক আছে, এইভাবে করবে। 14 অঙ্কটা বাড়িতে করবে, 15 অঙ্কে আসো। 14 অঙ্কটা এইচডব্লিউ থাকলো, 15 অঙ্ক। বলছে ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা, ঘনকাকৃতি আঁকবো, ছবি এঁকে করবো সব অঙ্ক, ছবি আঁকলে একদম চোখের সামনে আসবে, যেগুলো অঙ্ক ছবি এঁকে করবো। ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে, আমি এটা বলছে ঘনকাকৃতি, এটা দেখতে ঘনকাকৃতি, প্রত্যেকটা টার্ম, প্রত্যেকটা শব্দ অঙ্কের, প্রত্যেকটা শব্দ পড়বে, প্রত্যেকটা শব্দের মানে বুঝবে, প্রতিটা একটা শব্দ তোমরা যদি স্কিপ করে যাও অঙ্ক ভুল হয়ে যাবে, কিন্তু মানেটা ভুল হয়ে যাবে, ধীরে ধীরে পড়বে। অনেক স্টুডেন্টকে দেখা যায় পড়াতে গিয়ে দেখি যে তারা গড়গড় 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 করে ফটফট করে পড়ে নেয়, মানে রিডিং, বাংলা রিডিংয়ের মতো পড়ে না। দিস নট ওটা আমি কোনো সাবজেক্টকে বলছি না, এটা অঙ্ক, এখানে প্রত্যেকটা শব্দ তোমাকে ফিল করতে হবে, প্রত্যেকটা শব্দ তোমাকে অনুভব করতে হবে, তবেই তুমি বুঝতে পারবে প্রত্যেকটা শব্দের মধ্যে বুদ্ধি আছে। ঘনকাকৃতি, ঘনকাকৃতি মানে কি, ঘনকের মতো দেখতে, একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা, তার মানে কি চৌবাচ্চাটা সম্পূর্ণভাবে জলপূর্ণ, কানায় কানায় পূর্ণ, মানে একটু ফাঁকা নেই। সেটা থেকে যদি আমি বালতি দিয়ে জল তুলে নিই, বালতি দিয়ে যদি আমি জল তুলে নিই, হ্যাঁ 64 বালতি, কত 64, 64 বালতি জল আমি এখান থেকে তুলে নিয়ে ফেলে দিয়েছি বাইরে, ওকে, তো তাতে কিছু অংশ খালি হয়ে গেছে চৌবাচ্চা, আর এইটুকু অংশ চলে গেছে। তো এবার বলছে যে তুলে নেওয়ার পরও চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ আছে, এই যে এটা হচ্ছে 1/3 অংশ জলপূর্ণ আছে। চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য, এই যে এই ধারটা, একটা ধার মানে বাহুর দৈর্ঘ্য 1.2, এককটা কিসে আছে মিটার, তাহলে আমরা কিন্তু অঙ্ক মিটারে করব।
সবসময় এককের দিকে তাকাবে। হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরা, অর্থাৎ বালতির আয়তন চেয়েছে, একটি বালতির আয়তন আমার কাছে প্রশ্ন হচ্ছে, চেয়েছে একটি বালতির আয়তন। এটা আমার কাছে প্রশ্ন, বই সবার কাছে আছে, তোমরা বইটা বের করে তোমরা অঙ্কটা করো। আমি আমার পেনের কালিটা একটু ঘুরে নিই, জাস্ট শেষ হয়ে গেল। একটি বালতির আয়তন চেয়েছে। আচ্ছা, আমাদের কি কি দিয়ে দিয়েছে, গিভেন কন্ডিশন কি, এটা 15 নাম্বার প্রবলেম নাম্বার 15। আমরা 1 থেকে শুরু করেছি, 15 পৌঁছে গেছি। কিন্তু বোঝাই চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য, চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য কত, 1.2 মিটার। মিটার থেকে আমরা ডেসিমিটারে আনবো, কত দিয়ে গুণ করব, মিটার ডেসিমিটার 10 দিয়ে গুণ করব, তার মানে 12 ডেসিমিটার। কেন আনলাম ডেসিমিটারে, পরে আমরা বুঝতে পারবো। আচ্ছা, কারণ ডেসিমিটার থেকে আমরা আয়তনে যাব, ঘন ডেসিমিটার আর লিটারের মধ্যে একটা রিলেশন আছে। এক ঘন ডেসিমিটার মানে 1 লিটার, ঘন ডেসিমিটার ইজ নাথিং বাট লিটার, সে কারণে। তাহলে চৌবাচ্চাটির আয়তন, সুতরাং চৌবাচ্চাটির আয়তন কত হবে, 12 কিউব। কেন, কারণ ঘনকাকৃতি, তাই লিখব ঘন ডেসিমিটার। 12 কিউব হলে হয় 1728 ঘন ডেসিমিটার। মানে এককটা লিখিয়েই দেবে, কমা দিয়ে দেখতে ভালো লাগে না। ওকে, 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির কত অংশ জলপূর্ণ থাকে, 1/3 সেটা আমরা লিখব। 64 বালতি, বই থেকেই এটা লিখবো, হ্যাঁ, মানে আমাদের কিছু না যে বানিয়ে লিখতে হবে, বই থেকে দেখে লিখবো। 64 বালতি জল তুলে নিলে, 64 বালতি জল তুলে নিলে মানে 1/3 অংশ জল পূর্ণ থাকে। তাহলে বলছে যে 64 বালতি জলের, তাহলে আচ্ছা 64 বালতি জল তুলে নেওয়ার পর 1/3 অংশ আছে, 3 ভাগের মধ্যে 1 অংশ, তাহলে কত ভাগ তোলা হয়েছে, 2/3 অংশ তোলা হয়েছে। তাহলে 2/3 অংশটাই হচ্ছে বালতি, 64 বালতির আয়তন, তাই না, 64 বালতির আয়তন। তাহলে আমি এটা মুছছি। চৌষট্টি বালতির আয়তন কত হবে, টোটাল 1 অংশ, তার মধ্যে 3 অংশ এখনো বাকি, মানে জলপূর্ণ রয়েছে, আর 1728 এককটা হবে, মানে এত অংশ। 64 বালতির আয়তন কত, চৌবাচ্চার আয়তনের 2/3 অংশ, তাই 1728 গুণ হবে ঘন ডেসিমিটার, অর্থাৎ 2/3 ইন্টু 1728 ঘন ডেসিমিটার। তাহলে 64 থেকে আমি যদি লিখি ঐকিক নিয়ম করে, একটি বালতির আয়তন কত হবে, তাহলে 64 দিয়ে ভাগ হয়ে যাবে, 2/3 গুণ 1728 গুণ 1/64।
ঘন ডেসিমিটার। এবার কাটাকাটি করো, 2 দিয়ে কাটো 32, আচ্ছা 2 দিয়ে কাটো 16, 2 দিয়ে কাটো 8 দুগুণে 16, 1 2 12, 6 দুগুণে 12, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে কাটো 8 দুগুণে 16, আবার 2 দিয়ে কাটো 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 4 দিয়ে কাটো 4 দুগুণে 8, 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে কত হবে, এদিকে জায়গা নিয়ে এদিকে লিখছি, 4 একে 4, 0, 4 8 32, আচ্ছা 2 দিয়ে কাটো 54, 3 দিয়ে কাটো 18, 18 হয়েছে, 18 ঘন ডেসিমিটার। 18 ঘন ডেসিমিটারকে আমরা কি লিখতে পারি, লিটার। এটাই হবে স্যার। ওকে, তো 15 অবধি আমরা অঙ্ক কমপ্লিট করলাম। আচ্ছা, একটা জিনিস বলবো যে ঘন ডেসিমিটার থেকে কেন লিটার লিখলাম, কারণ একটা জিনিস আমরা জানি যে আমাদেরকে এটা জানতে হবে, যারা জানি না, 1 ঘন ডেসিমিটার ইকুয়াল টু 1 লিটার। ঘন ডেসিমিটারের জায়গায় লিটার, তাই ওই অঙ্কটাকে ডেসিমিটারে কনভার্ট করেছি। যাই হোক, 15 অঙ্কটা হলো। 15 অঙ্ক অবধি পরের ভিডিওতে, পরের ক্লাসে পরবর্তী অঙ্কগুলো অবশ্যই আলোচনা করব। দেখতে থাকো। যারা মাধ্যমিকের পরীক্ষার্থী, তোমাদের যদি এই আমার ক্লাসটা উপকারে লাগে, অবশ্যই আমার ভিডিওটাতে লাইকস করবে, কমেন্টস করবে এবং সাবস্ক্রাইবস করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে, যেন তারাও এই লকডাউনে তাদের এই মূল্যবান সময়টা কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারে।